বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য আলমগীর কবির, এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপব চেয়ারম্যান, এবং তিনি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন, এর আগে আরেকটি বিশ্ববিদ্যালয়ের প্রভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে এখন রাজনৈতিক দলগুলো জুলাই আগস্টে ঐক্যবদ্ধ ছিল, সেই দলগুলো এখন ভিন্ন ভিন্ন মত, যদিও প্রতিটা দলেরই আলাদা চিন্তা আছে, মত থাকা স্বাভাবিক, কিন্তু দলগুলো একে অপরের সঙ্গে বৈরিতায় বা সংঘর্ষে লিপ্ত। এমনকি নতুন যে রাজনৈতিক দল তৈরি হয়েছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশের মধ্য থেকে জাতীয় নাগরিক পার্টি, তারাও বিএনপি সহ অন্যান্য অনেক রাজনৈতিক দলের বিপক্ষে একটা অবস্থান নিয়েছে। তো এই যে ত্রিমুখী চতুর্মুখী রাজনৈতিক গতি প্রবাহ, এটার ভবিষ্যৎ কী, এবং একই সঙ্গে বিএনপি আসলে কি চাইছে সেটাও অনেক সময় খুব একটা স্পষ্ট নয়। বিএনপি নেতৃবৃন্দ এক একজন এক এক সময় এক এক রকম কথা বলছে। এটা নিয়ে প্রশ্ন আছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান এখনও কেন দেশে আসছেন না, সেটি নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন। সো মিস্টার আলমগীর কবির, একটু আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই, তারপরে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বলবেন। ধন্যবাদ আপনাকে। দেশে চরম একটা রাজনৈতিক সংকট চলছে, এবং 5ই জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় সংকট ছিল না। তখন রাজনীতি এবং আন্দোলন, এই দুটি ধারা আমরা লক্ষ্য করেছি। রাজনীতিটা পরিষ্কার ছিল, কিন্তু এখন বর্তমান সময়ে রাজনীতিটা পরিচ্ছন্ন হয়নি, পরিষ্কার হয়নি, এবং মনে হচ্ছে দেশ রাজনীতির চাইতে ষড়যন্ত্রের দিকে চলে গেছে বেশি, এবং দেশে এখন রাজনীতি চর্চা নয়, ষড়যন্ত্র চর্চা চলছে। এবং একটা সময়ে এই ষড়যন্ত্র দেশকে খুব বৈরী পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে, এমনকি পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে। এখান থেকে দেশকে উদ্ধার করার জন্য মহানায়কের প্রয়োজন, এবং যার কাছে ক্ষমতা, ব্যক্তির স্বার্থ বড় নয়, দেশ বড়, জাতি বড়, জাতি রক্ষা, দেশ রক্ষার জন্য যিনি অকুতভয়ে এই নৈরাজ্যকর অবস্থা থেকে দেশকে উদ্ধারের জন্য এগিয়ে আসবেন। আমি আগে আপনার এখানে বলেছিলাম, দেশে প্রয়োজন ভূমিপুত্র, এই মাটির সন্তান প্রয়োজন দেশের জন্য, দেশের নেতৃত্বের জন্য। বিএনপি বহুমুখী চিন্তার একটা রাজনৈতিক দল, এখানে সবাই স্থান পেয়েছে, সব কথা এখানে বলা যায়, এখানে কথা বলতে বাধা নেই। অনেক কথা আমিও বলি, কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করে না যে এই কথাগুলো আপনি কেন বললেন। বিএনপি একটা মডারেট ডেমোক্রেটিক রাজনৈতিক দল। আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, দেশে গণতন্ত্র, উদার রাজনৈতিক চিন্তা প্রতিষ্ঠার সংগ্রামে আমরা রত রয়েছি। আপনি আগেও বলেছেন, এখনও বলেন, যেমন আপনার বক্তব্য আমি শুনেছি, আপনি বলেছেন যে আমি কারো পক্ষ না, আমাকে কখনো মনে হয় এই পক্ষ, কখনো মনে হয় ওই পক্ষ, কখনো মনে হয় সেই পক্ষ, কিন্তু আমি কোনো পক্ষ না, আমি দেশের পক্ষে কথা বলি। তো দেশের পক্ষে কথা বলার মানুষের অভাব। বাংলাদেশ কারো পক্ষ নয়, আমরাও চাই না যে বাংলাদেশ কারো পক্ষ হোক। একবার জিয়াউর রহমান সাহেব আমাদের ক্লাস করাতেন,
আমি একবার সামাজিক সাংস্কৃতিক সংস্থার ক্লাসে ছিলাম, প্রফেসর শামসুল হক সাহেব তখন ফরেন মিনিস্টার, ওটা ফরেন পলিসির উপরে ক্লাসটা ছিল, এবং জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমানও সেদিন আমাদের সাথে ছাত্র হয়েছিলেন। পরে আমাদের জেদের মুখে তাকে আমরা বললাম যে আপনি একটু বক্তৃতা করেন। উনি না করতে করতে বক্তৃতা করলেন। তো সেই বক্তৃতায় উনি বলেছিলেন যে আমাদের ফরেন পলিসি এক্কা দোক্কা খেল, আমরা জাতীয় স্বার্থে এক কোটে খেলব, আবার জাতীয় স্বার্থে আরেক কোটে খেলব। তো ওই সময়ে রাজশাহীর কালাম চৌধুরী অ্যাডভোকেট আমার পাশে বসা ছিলেন। উনি আমার কানে কানে বললেন যে এই খেলা তো জিয়া নিহত হবে, কারণ বিদেশিরা এখানে আছে, থাকবে, পক্ষ বিপক্ষ খেলা আমাদের দেশে আছে, এবং জিয়া নিহত হলেন। আপনি কোনো পক্ষে না বলেছেন, আপনার বক্তব্যে আমি শুনেছি, সকল পক্ষের বকা খাই, গালি এবং খাই। তারেক জিয়া দেশে আসছেন না। কেন আসছেন না? দেশে নিরাপত্তা, তারেক জিয়ার নিরাপত্তা কে দিবে? এই সরকার নিজের নিরাপত্তাই দিতে পারছে না, নিজের নিরাপত্তা নাই, সরকারের নিরাপত্তা নাই। সরকারের লোকজন বিভিন্ন জায়গায় দাবরানি খাচ্ছে। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে কি নিরাপদ? আমি এই প্রশ্নটাও রাখতে চাই। এই জন্য রাখতে চাই যে একদিন লন্ডন থেকে একিনো, ফিলিপাইনের একিনো, কোরাজান একিনোর স্বামী, তিনি নামলেন বিমানবন্দরে এবং নিহত হলেন, অ্যাসাসিনেটেড হলেন। হ্যাঁ, সেটাই, হত্যাকাণ্ডের শিকার হলেন। তো পৃথিবীতে এরকম ঘটনা অনেক আছে। তো আমার ধারণা, আপনি অনেকবার এই প্রশ্নগুলো তুলেছেন, আবার বিদেশিদের সাথে বিএনপির সম্পর্ক কেমন, এটা নিয়েও আপনার দুই একটা টক শো আমি দেখেছি। বিএনপি পরিষ্কার করেছে, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, যে আমাদের ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা, এর বাইরে আমাদের বন্ধু আছে, এর বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। তো বন্ধুত্বের হাত বাড়িয়ে যারাই আমাদের কাছে আসবে বা আমাদেরকে সহায়তা দেবে, তারা আমাদের বন্ধু। তো আমি যেটা মনে করি যে অনেক বিষয় আছে যে বিষয়গুলো খোলামেলা বলা যাবে না, বলা যায় না। দেশের একটা বড় ডিটারমিনিং ফোর্স হচ্ছে আমাদের দেশে আমাদের সেনাবাহিনী। সেনাবাহিনী রক্ষার জন্য যে পলিসিগুলো দরকার, যে ফরেন পলিসি দরকার, যে জাতীয় পলিসি দরকার, সেই পলিসিগুলো আমাদের সামনে রেখেই আমাদের সিদ্ধান্তগুলো নিতে হবে। তারেক রহমান দেশে আসবেন, হয় গণতান্ত্রিক সরকার তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবে, আর না হলে তার পক্ষে কিভাবে আসা সম্ভব তা আমাদের ভাবতে হবে। ঠিক তেমনি আপনি বলতে চাইছেন যে তার নিরাপত্তা নিশ্চিত করে তাকে, হ্যাঁ আমি তাই মনে করি, এবং দেশের একটা স্থিতিশীল অবস্থার মধ্যে দেশে স্থিতিশীল অবস্থা প্রয়োজন। ওকে, দেশে বর্তমানে স্থিতিশীল অবস্থা নেই, এবং যে কোনো সময় যে কেউ এখানে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন। প্রধান উপদেষ্টার নিজের লোকেরা প্রধান উপদেষ্টার সমালোচনা করছে, প্রধান উপদেষ্টার ফরেন পলিসি, জাতীয় পলিসির বিরোধিতা করছে তার লোকজনই। এবং নতুন দল যে গঠন হয়েছে তারা খেলছে, আমি দেখছি যে তারা এলোপাতাড়ি খেলছে, এবং তাদের খেলা আত্মঘাতী খেলা, এবং নীতিহীন যে আত্মঘাতী খেলায় তারা নেমেছে। এই খেলায় কার জয় পরাজয় হবে
বলতে পারবো না। তবে আমি মনে করি যে এসব বিষয়ে কলিমুল্লাহ ভাইদের উপরে ছেড়ে দেওয়া ভালো। জি, তাহলে আমি ওনার কাছেই যাই আপাতত। এবং উনি স্পষ্ট করে বলবেন সব বিষয়গুলো। জি, আমার কাছে আর একটাই শর্ত, একটাই প্রশ্ন, দেশটাকে গৃহযুদ্ধের মধ্যে ফেলবেন না। এবং গৃহযুদ্ধের যে ডঙ্কা শুনতে পাচ্ছি, দেশটাকে কারো কামানির খোরাক করবেন না। তৃতীয় মাত্রায় বহুবার বলেছি, একাধিকবার বলেছি যে দেশটাকে যুদ্ধের মধ্যে ঠেলে দিবেন না, কারো কামানির খোরাক করবেন না। এখানে খুব পরিপক্ক রাজনীতির প্রয়োজন, পরিপক্ক বিদেশ নীতির প্রয়োজন এবং পরিপক্ক নিরাপত্তা নীতির প্রয়োজন। অপরিপক্ক বাবালদের দিয়ে দেশ পরিচালনা করা, দেশ শাসন করা সম্ভব নয় এবং এটা সঠিক নয়। জি, প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি শুনছিলেন এবং প্রশ্ন আসলে মূলত আমি যেখান থেকে করেছিলাম, মিস্টার আলমগীর কবির আরও বিস্তৃত করেছেন, অনেকগুলো প্রসঙ্গ তিনি টেনে এনেছেন। আপনি বলতে পারেন, আমার মনে হয় যে যেখান থেকে শুরু করতে চান। দেখুন, আমি আমাদের অগ্রজপ্রতিম সাবেক মন্ত্রী, আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ, উত্তরবঙ্গের আমি বলবো দিকপাল আলমগীর মহোদয়ের সঙ্গে অনেকগুলো শো করেছি এবং আপনার এখানে তার যে বিচার, যে বিশ্লেষণ, তা মন্ত্রমুগ্ধের মতো শুনবার মতো বয়ান। তো এখানে তিনি যে জায়গাটায় শেষ করলেন, সেখান থেকে আমি যদি শুরু করি তাহলে বলবো আসলে চরম সংকটে আমরা আজ নিপতিত, উইদিন অ্যান্ড উইদাউট। সরকারের ভেতরে বাইরে নানামুখী টানাপোড়েন এখন পাবলিক স্ফেয়ারে চলে এসছে। আপনার দক্ষিণবঙ্গের সমন্বয়ের দায়িত্বে যিনি নিয়োজিত নবগঠিত যে রাজনৈতিক দল, সেই দলের একজন মুখপাত্রই বলবো, যেই কয়জন প্রফেসর ইউনূসের নিয়োগকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন তার মধ্যে তিনি অন্যতম। তিনি 11 তারিখে মার্চে সেনা ছাউনিতে গিয়েছিলেন এবং যে মিথস্ক্রিয়া তার সঙ্গে সংগঠিত হয়েছে বলে তিনি দাবি করেছেন, সেই বয়ানটি তিনি সোশ্যাল মিডিয়ামে পাবলিক আলোচনার স্ফেয়ারে নিয়ে এসছেন, তবে দিন 10 পরে। এবং এটা নিয়ে আমাদেরই অনুজপ্রতিম সহযোদ্ধা আমি বলবো কনক সারোয়ার, তারপর আপনার ইলিয়াস, আর ফ্রান্স নিবাসী আপনার উত্তরবঙ্গেরই মানুষ পিনাকি ভট্টাচার্য, তিনজনের যে কথোপকথন আমরা দেখলাম, সেখানে আবার হাসনাত প্রসঙ্গটি এসছে এবং হাসনাতের যে কনফেশন সেটি তারা তুলে ধরেছেন। এখন তারই সহযোদ্ধা সার্জিস কিন্তু আবার ভিন্ন রকমের বয়ান হাজির করছেন। পাটোয়ারি তো রীতিমতো শিষ্টাচারের ইস্যুটা নিয়ে এসছেন। সব মিলিয়ে ডিজার্ভিং। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে নেত্র নিউজ একটা রিপোর্ট করেছে সেনা সদরের বক্তব্য দিয়ে, যে সেনা প্রধানের সঙ্গেই আলোচনাটা হয়েছিল, এই ধরনের কোনো আলোচনা হয়নি এবং তাদেরকে ডেকে পাঠানো হয়নি। তারাই আসলে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল। সার্জিস দীর্ঘদিন যাবৎ তার সঙ্গে দেখা করার চেষ্টা করছিলেন, সেই প্রেক্ষিতেই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় অনেকদিন পরে। জি। এবং যেদিন দেখা করেছেন তার আগের দিনও সেনাপ্রধানের একজন কর্মকর্তাকে ফোন করে তিনি টাইমটা নিয়েছেন। রাইট। এখন ধরুন আমাদের সেনা কালচারে যে বিষয়টি প্রসঙ্গটা আসলো, এখানে সব কিছু অন রেকর্ড। আপনি ফোন করলেন, সেটা কল লিস্ট থাকবে। সুতরাং এখানে তাৎক্ষণিকভাবে কোট আনকোট পয়দা করো স্টাইলে কোনো কিছু আসলে হাজির করা এই ডিজিটাল যুগে খুব বিজ্ঞজনচিত কাজ যে হবে না, সেটা সেনা সদর খুব ভালো করেই যারা ম্যানিং করছেন তারা জানেন। সুতরাং আপনার
যে কেউ যে কোনো বক্তব্য হাজির করে পরে সেখান থেকে আপনার রিট্রিট করে আরেক রকম বক্তব্য হাজির করার সেই জমানা কিন্তু এখন আর নেই। সিলেটের একজন সমন্বয়ক তিনি গ্রেফতার হয়েছেন এবং এই ধরনের পটভূমিতে এই জাতীয় আটক হবার ঘটনার পরিমাণ যদি সামনে বাড়ে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। আর এই 5 তারা হোটেল আপনার ইন্টারকনে যে বিপুল আয়োজনটি করা হয়েছিল ইফতার মাহফিলের, সেটি নিয়েও কিন্তু অনেকে নানা রকম কথাবার্তা বলা শুরু করেছেন। এখন কেউ কেউ আপনার হোটেল যে বিলটা সেটার সন্ধান করছেন এবং দুদেশ সাংবাদিকরা দেশের বাইরের, এবং তাতে আমার একটু খটকাই লেগেছে যে হু হ্যাজ ফুট দ্য বিল। আর টাকার অ্যামাউন্টটা আপনি জানেন যে এরকম একটি আয়োজনে কম হবার কথা নয়। এখন নবগঠিত একটি দল, তাদের যে তহবিল, সেখানে আপনার ইয়ানত কারা দিলেন, কতজন দিলেন, এই বিষয়গুলো কিন্তু চলে আসবে যখনই আপনি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে ঢুকবেন। এখন পর্যন্ত দে ক্যান গেট অ্যারাউন্ড, যেহেতু রেজিস্টার্ড পলিটিক্যাল এন্টিটি না। আর আপনার সেখানে কারা আমন্ত্রিত হয়েছিলেন? আমাদেরই কিছু সহকর্মী, তাদেরকে সেখানে দেখা গেছে। আবার কেউ কেউ আমন্ত্রিত হয়ে যাননি, যে এই ভয়ে যে ভবিষ্যতে ব্র্যাকেটেড হওয়ার সম্ভাবনা আছে। তো আপনার বরিশালে যখন গেলেন, সেখানে কিন্তু খুব ভালো রিসেপশন তিনি পেয়েছেন, এটি বলা যাবে না। এক ধরনের রাফ রিসেপশনের সম্মুখীন হয়েছেন হাসনাত মহোদয়। আর আপনার তার এই বয়ানটি ফেসবুকে হাজির করার পরপরই আমরা দেখলাম মাননীয় উপদেষ্টা, তারই আরেকজন সহযোদ্ধা সজীব ভূঁইয়া, তিনি কিন্তু ইলেকট্রনিক মিডিয়াতে আবার একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে আমাদের মাননীয় সেনাপ্রধান সম্পর্কে যে বক্তব্য রেখেছেন, সেটি আপনার ওই আরও ঘি ঢালার মতো একটা ভূমিকা পালন করেছে পুরো এই বিতর্কে। তারপরে আপনার প্রফেসর ইউনূসের যে নিয়োগ, সেটা কিভাবে ঘটলো, কার কার সঙ্গে আলাপ আলোচনা হলো, এমনকি মার্কিন দূতাবাসের রেফারেন্সও হাজির করা হয়েছে, যেটি খুব একটা স্বস্তিদায়ক উপসর্গ বলে মার্কিন এস্টাবলিশমেন্ট গ্রহণ করবেন এমনটি আমি মনে করি না। কোনো কারণ নাই গ্রহণ করবার। তো ফলে এই যে নানানভাবে অনেককে জড়িয়ে ফেলার, নানান অ্যাক্টরকে জাতীয় আন্তর্জাতিক, এবং আরও তিনি বলছেন যে 5 তারিখের পরে তারা হাতে অস্ত্র তুলে নিতেন। এটা ভয়ঙ্কর বিপজ্জনক একটি 5 আগস্টের পরে তারা হাতে, তাহলে সেই অস্ত্রের যোগানদাতাকে কোত্থেকে সেই অস্ত্র আসতো। এবং আপনি জানেন যে এই যে ডেভিল হান্ট যে প্রক্রিয়াটা শুরু হয়েছে মূলত অস্ত্র উদ্ধারকে সামনে রেখে, এখনো প্রচুর অস্ত্র উদ্ধার করা যায়নি। আর এমন এমন সব অস্ত্র, আমি নিজে যেহেতু বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেছি প্রি কমিশন কোর্সের অধীনে, সেখানে আপনার সাবমেশিন পর্যন্ত আমরা চালনা শিখেছি। তো এখানে এসএসএফ যে অস্ত্র ব্যবহার করে, সেগুলো কিন্তু উদ্ধার করা এখন পর্যন্ত যায়নি। তার মানে কতটা বিপজ্জনক একটা স্টেট অফ অ্যাফেয়ার্স চলছে। আর যেখানে একজন দায়িত্বশীল ব্যক্তি, মন্ত্রীর মর্যাদায় তিনি অধিষ্ঠিত, বয়স যাই হোক, তিনি যখন এই দাবিটি করছেন অন রেকর্ড, তার যে ইন্টেন্ট, সেটি যদি আপনি এক পাশে রাখেন, আরেক পাশে আমাদের আরেকজন মাননীয় উপদেষ্টা, যাকে মাস্টার মাইন্ড বলে বিশ্ব দরবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা পরিচয় করিয়ে দিয়েছেন, এবং তিনি যে অভ্যাসটি ইতিমধ্যে রপ্ত করেছেন, যে কিছুদিন পর পর স্ট্যাটাস দেওয়া, প্রয়োজনে 2 ঘন্টার জন্য স্ট্যাটাস দেওয়া এবং তা নামিয়ে ফেলা, কিন্তু বার্তা তো চলে যাচ্ছে এবং সেটাকে কোট করে যে কেউ যে কিছু বলতে পারে। আমার এক সহকর্মী, তবে বাংলাদেশের কাছে কিছু মূলধারার গণমাধ্যমকে দেখছি তাদের এইসব ফেসবুক স্ট্যাটাসকে বেশ ফলো করে তারাও পাবলিশ করছেন নিয়মিত। এখন ধরুন খোরাক তো পাওয়া যায় না, এরকম তৈরি খোরাক যদি পাওয়া যায় না,
ফুড ফর থট। তাদেরকে ভয় পেয়ে তাদের থেকে নিজেকে রক্ষা করবার জন্য চেষ্টা নানানভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে, তবে আপনি যে আশঙ্কার কথা ব্যক্ত করলেন তার সত্যতা সমধিক, এতে কোনো সন্দেহ নেই। কারণ অনেকে আপনি খেয়াল করে দেখবেন সমাজে সালাম দেয়, কেউ ভয়ে দেয়, কেউ ভালোবেসে দেয়। ভালোবেসে দেওয়ার লোকের সংখ্যা কিন্তু খুব কমে গেছে। আর এখানে আমাদের এই উপদেষ্টা, যিনি সকল বিষয়ের উপদেষ্টা ছিলেন, এখন সীমায়িত হয়েছেন নাহিদ পদ ত্যাগ করার মধ্য দিয়ে যে শূন্যতাটা তৈরি হয়েছে তা পরিপূর্ণের মধ্য দিয়ে তথ্য উপদেষ্টা হিসেবে তিনি গৃহযুদ্ধের ইঙ্গিত প্রদান করে স্ট্যাটাস কিন্তু দিয়েছিলেন। আর এখন সজীব ভুঁইয়ার যে ইন্টেন্টটা তিনি প্রকাশ করলেন, দুটো মিলিয়ে 2-2-4 যদি কেউ করে তাহলে তো ভয়ঙ্কর একটি সময় আমাদের সামনে অপেক্ষা করছে। আলমগীর কবির, একদিকে সেনাবাহিনী, আরেকদিকে এই তরুণ শক্তি, অন্যদিকে তাদের নানা কিছু যোগানদাতা, অর্থ, অস্ত্র, ভাবনা, নানান কিছু চিন্তাভাবনা, দর্শন যোগানদাতা দেশের ভেতরে বাইরে, এবং সেটা ডিসিমিনেট করবার জন্য একটা সক্রিয় গোষ্ঠী তৈরি হয়ে আছে। আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করি। সেটা যে ফর্মে আসুক, যেভাবেই আসুক, যে পথে আসুক। তো জুলাই আগস্ট বিপ্লব, এটা নিয়ে মনে হচ্ছে আবার নতুন বিশ্লেষণে নামতে হবে। কারণ এই আন্দোলনকে আর শান্তিপূর্ণ আন্দোলন আমি বলতে পারবো না, যখন এই আন্দোলনের নেতারাই বলছে যে আমরা অস্ত্র হাতে নামতাম। আমরা অসহযোগ নিয়মতান্ত্রিক আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন, আমরা মরব, বাংলাদেশের মানুষকে মুক্ত করব, এই আন্দোলনে বিশ্বাস করি। সমস্ত বাংলাদেশের মানুষের জন্য আমরা জন্মেছি, সমস্ত বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আমরা মরব, এটা হতে পারে। কিন্তু আমরা অস্ত্র হাতে গৃহযুদ্ধ শুরু করব, এই স্লোগান যখন দেয় কেউ, এই আওয়াজ যদি কেউ দেয়, সেটা আর নিয়মতান্ত্রিক রাজনীতি, শান্তিপূর্ণ আন্দোলন, শান্তিপূর্ণ পথ, অসহযোগিতার পথ, এই পথগুলোকে পরিহার করেই একটা রক্তপাতময় আন্দোলনের কথা বলা হয়। এবং আজকে যে ভাষায় কথা বলছে মাস্টারমাইন্ডরা, মাস্টারমাইন্ড শব্দটা নিয়ে আমার আপত্তি আছে। মাস্টারমাইন্ড এবং এটাও চলেছে, এটা একটা পরিকল্পিত আন্দোলন। এই আন্দোলন আসলেই পরিকল্পিত ছিল না, এটা একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট ছিল। এটা পরিকল্পিত আন্দোলন ছিল না, স্পন্টেনিয়াস মুভমেন্ট। কিন্তু সেটাকে পরিকল্পিত আন্দোলনে এবং মাস্টারমাইন্ড হাজির করা হয়েছে। মাস্টারমাইন্ড শব্দটা নিয়ে আমার আপত্তি আছে। যদিও আমি আমার শিক্ষা দীক্ষা খুবই দুর্বল, কম, হ্যাঁ, অনেক জ্ঞানী লোকদের মুখ দিয়ে এই কথাগুলো বেরিয়ে আসছে। এই শব্দটির মধ্যে ষড়যন্ত্র, চক্রান্ত, এসবের গন্ধ আছে। মাস্টারমাইন্ড শব্দটা ইমপ্লিসিট দিক হচ্ছে এই শব্দটার মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব থাকতে পারে, চক্রান্ত তত্ত্ব থাকতে পারে। মাস্টারমাইন্ড এটা ভালো শব্দ নয়, ভালো অর্থে শুধু ব্যবহার হয় না, ভালো অর্থেও ব্যবহার হয়, তো শুধু ভালো অর্থে ব্যবহার হয় না। তো সেই অর্থে এই মাস্টারমাইন্ডের মুখ দিয়ে যখন বলা হচ্ছে সশস্ত্র যুদ্ধের কথা, অস্ত্র হাতে নামতাম আমরা, তখন আমি আতঙ্কিত হয়ে উঠি, আমি চমকে উঠি যে বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বা কোথায় নিয়ে যাওয়ার চক্রান্ত ছিল, সেটা কারা রুখে দিল? আমি মনে করি সেটা আর্মি রুখে দিয়েছে। উভয় পক্ষকেই নিবৃত্ত করেছে সেনাবাহিনী। সেটা ধীর স্থিরভাবে বলতে পারেন, ঠান্ডা মাথায় বলতে পারেন, বা নেতাসুলভ ভূমিকা রেখে বলতে পারেন। পরিস্থিতি মোকাবেলা করেছে সেনাবাহিনী এবং দেশের সচেতন জনগণ, বাংলাদেশের মহান জনগণ
এই জনগণ, কেবলমাত্র এই জনগণ পারে অপশক্তিকে রুখে দিতে, অপশক্তিকে ঠেকাতে। আমি মনে করি জাতিরাষ্ট্র, বাংলাদেশ একটা জাতিরাষ্ট্র, এখানে জাতীয় নেতার ভূমিকা নিয়ে যারা আসবেন বা জাতীয় নেতার ভূমিকা পালন করবেন, তারাই বাংলাদেশের ভবিষ্যৎ দেখেন। এখানে জাতীয় পুঁজির বিকাশ ঘটবে, আমাদের জাতীয় সংস্কৃতি, সাহিত্য, জীবনবোধ জেগে উঠবে। এইভাবেই যদি বাংলাদেশকে দেখি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে এবং অতীতের উপরে একটা বিশ্লেষণ দিতে হবে। তাহলে কি একটা চক্র, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, একটা গণজাগরণ মানুষের মধ্যে, এই গণজাগরণকে কি পরিকল্পিতভাবেই আবার বিপদগামী করা হচ্ছে? যেমন আপনার বক্তব্যে আমি শুনলাম যে আমি শাহবাগে যাইনি। শাহবাগে আমিও যাইনি, আমি বারডেম হসপিটালের উপর থেকে দেখেছি। তখন আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমি শাহবাগের আন্দোলন দেখেছি এবং শাহবাগের আন্দোলনে অংশগ্রহণকারী পত্রিকার হকার, সে বলছে যে আপনার পত্রিকা দিতে গেলে আমি এই টাকা পাবো, আর যদি আমি শাহবাগে যাই তাহলে আমি বিরিয়ানি পাবো এবং এই টাকাগুলো পাবো। আমার এই হকারির টাকার চেয়ে বেশি টাকা পাবো আমি। তো এইরকম একটা আন্দোলন, যেটাকে বৃহৎ আন্দোলন হিসেবে আমরা দেখেছিলাম, সেটা চোরাগুলিতে নিপতিত হলো। আজকে আপনি সঠিকভাবেই সেই কথাগুলো বলেছেন। এখন কোথায় ইমরান সরকার আর কোথায় শাহবাগীরা? তো ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমেও আন্দোলন সৃষ্টি হয়। আবার গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্রের পথে আত্মত্যাগে বলিয়ান হয়ে নিবেদিত প্রাণ যারা জীবন দেয় আন্দোলনে, জীবন দেওয়ার তাগিদেই, দেশের তাগিদেই তারা জীবন দেয়, জীবন দেওয়ার তাগিদেই তারা জীবন দেয়, জীবন নেওয়ার জন্য না। আমি আমার কথাগুলো যদিও একটু স্পষ্ট হচ্ছে না, যথেষ্ট স্পষ্ট, যথেষ্ট স্পষ্ট। তবে আমি মনে করি ষড়যন্ত্রকারীরা চিহ্নিত হওয়া দরকার জনগণের কাছে। জি, ডক্টর কলিমুল্লাহ, আমি একটু আপনার কাছে বুঝতে চাই যে সামনের সিনারিওটা আসলে আপনি কী দেখেন, মানে আগামী দিনগুলোকে। মানে আমরা তো নির্বাচন নিয়ে অনেক রকমের কথা শুনছি, ডিসেম্বর, মার্চ, জুন। আমি ওই জুন পর্যন্তই যদি আপনাকে ভিজুয়ালাইজ করতে পারি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সামগ্রিক পরিস্থিতি, আপনি কিভাবে ভিজুয়ালাইজ করেন নিচে? দেখুন, এখন যেই জায়গাটায় এসে দাঁড়িয়েছে, একদম থিন হয়ে গেছে ইলাস্টিকটা, আর একটু টানলে ছিঁড়ে যাবে। তুলনা করলাম এইভাবে পরিস্থিতিটা এই জন্যে যে একটা আইবল টু আইবল সিচুয়েশন। এখানে আপনার আমাদের সশস্ত্র বাহিনী, 3 বাহিনীর সমাহার, এবং প্রোটোকল ওয়াইজ সশস্ত্র বাহিনীর মধ্যে সেনাবাহিনী বাংলাদেশে প্রথমে বিবেচনায় আসে। সেই বাহিনীর যে নেতৃত্ব করছেন 4 স্টার জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে সার্মেয় শাবক বলবার এই রেফারেন্সে ফ্রেমে নিয়ে আসা হয়েছে আপনার মহামান্য রাষ্ট্রপতিকে, যিনি আপনার সর্বাধিনায়ক 3 বাহিনীর। তার মানে ডাউন দ্য লাইন আপনি কিন্তু সকল বাহিনীর প্রতি বৃদ্ধাঙ্গুলি ছুড়ে দিলেন এবং প্রকাশ্যে দিবালোকে। এ ধরনের ভাষা আমি আগে কখনো রাজনৈতিক পরিমণ্ডলে উচ্চারিত হতে দেখিনি বাংলাদেশে। আর যে রকম প্যাশন নিয়ে এ ধরনের বক্তব্য হাজির করা হচ্ছে, তা ভয়ানক বিপজ্জনক পরিণতি ডেকে নিয়ে আসতে পারে। সশস্ত্র বাহিনী আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, আমাদের গর্বের ধন এবং আপনার বরাবরই রেসপেক্টেড। তো সেখানে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতির চেয়ার অলঙ্কিত করছেন, তিনি ইমিউন, তাকে কোনোভাবেই মেলাইন করা যাবে না, মামলা রুজু করা যাবে না। আমাদের সাবেক রাষ্ট্রপতি
অ্যাডভোকেট আব্দুল হামিদের নামে মামলা রুজু হয়েছে, কিন্তু তিনি যখন দায়িত্বে নেই সেই সময়। এই বিষয়টি আমাদের যেন খেয়াল রাখা হয়, যাই করুন না কেন ইমপ্লিকেশন চিন্তা করে আপনার কথা বলা ভালো। আপনি যেখানে একজন মানুষ ওয়েল ট্রেইনড একটা সনদ লাভ করলেন, তারপরে এ ধরনের বাক্য ব্যবহার কতটা তার জন্য মঙ্গল ডেকে নিয়ে আসবে সেটাও কিন্তু বিবেচনা করা দরকার। আর এখানে আপনার যেভাবে একটার পর একটা এপিসোড যুক্ত হচ্ছে তা আমাকে শঙ্কিত করে তুলছে, এবং মনে হচ্ছে এই প্রক্রিয়ায় একটা পর্যায়ে আপনার যেই নির্বাচনকে ঘিরে এত বর্ষা, সেটাই না চিমেরা হয়ে যায়, যেটা বাংলায় আমরা মরীচিকা বলি। এখন এই পরিস্থিতিতে যদি আপনার ১/১১ মতো দুটি সরকার পরপর আমরা গঠিত হতে দেখি, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ধরুন পরিস্থিতি যদি ডেটোরিয়েট করে, আমাদের মহামান্য রাষ্ট্রপতি যিনি কাস্টোডিয়ান অব দ্য স্টেট, তিনি পরিস্থিতি বিবেচনায় যদি জরুরি অবস্থা জারি করেন, তাহলে আপনার বর্তমান যে দ্বিতীয় অন্তর্বর্তী সরকার, সেটা কিন্তু প্রশ্নের সম্মুখীন হবে, এবং তখন নতুনতর পরিস্থিতিতে নতুন সরকার গঠনটা অপরিহার্য বা অনিবার্য হয়ে উঠতে পারে। এবং অনেকেই এই প্রশ্নটা তুলছেন যে স্বপ্ন কথা বিবৃত করেছিলেন অনেক দিন আগে আমাদের মাননীয় বর্তমান প্রধান উপদেষ্টা, তার স্বপ্নের রাজনৈতিক দলের রূপরেখা তিনি তুলে ধরেছিলেন, তারই বাস্তবায়ন, যাকে তিনি আলিঙ্গন করলেন দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে বরপুত্রের মতো, তার আহ্বানে সাড়া দিয়ে যখন এই দলটি আত্মপ্রকাশ করল, নবগঠিত আপনার দল, তারা অনেকেই মনে করছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার আশীর্বাদ পুষ্ট, এবং এই যে মনে করাটা, সেটার সূত্র কিন্তু আমরা এখানে খুঁজে পাচ্ছি। তো ফলে কতটা নিরপেক্ষতা আর আছে এই সরকারের, সেই প্রশ্নটা কিন্তু বেয়ারা লোকজন তুলবেই। আমি মুখ আটকাবেন কী করে? দেশের ভেতরে নাহলে বাইরে থেকে করবে। তো ফলে এই রকম চরিত্রের সরকারের অধীনে আর যাই হোক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন কতটা সম্ভব, সেটা নিয়ে প্রশ্ন উঠবে। ইতিমধ্যে আরাফাত, যিনি ঢাকা ১৭ আসন থেকে এই নামি দামি নির্বাচনে জয়লাভ করেছিলেন বলে ঘোষণা করা হয়েছিল, তিনি যে বয়ানটি হাজির করেছেন সেটা কিন্তু রিমার্কেবল। তিনি বলবার চেষ্টা করছেন যে এই সরকারের অধীনে আওয়ামী লীগ, গিভেন দ্য অপরচুনিটি, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবেন না। আপনি খেয়াল করে দেখেন, বিএনপি যেই অ্যাসারশনটা করত 14 নির্বাচনের নিরিখে বা আপনার 24 নির্বাচনের নিরিখে, অনেকটা সেই রকম। অর্থাৎ ডাইস কি উল্টে গেল, আমরা এই চক্রে কি আবার পেছনে চলে যাব? এখন এই লোকটি যে বক্তব্যটি রেখেছেন, তার সঙ্গে হাসিনা তনয় আপনার জয়ের যে সখ্যতা, সেটা তো আমরা জানি, সর্বজন বিদিত। এটাই ছিল তার সোশ্যাল ক্যাপিটাল। এখন তিনি কি মনে করেন যে তাদের সঙ্গে কনসাল্ট না করে নিজ দায়িত্বে এরকম একটি বক্তব্য হাজির করেছেন? ডেফিনেটলি না। তো ফলে এখানে আপনার অনেক ইফ অ্যান্ড বাট আছে। জুন পর্যন্ত তো অনেক দূর, এ মাসেই হয়তো অনেক কিছু আমাদের দেখতে হতে পারে। জি, বেশ আলমকে কথা। সরকার ব্যর্থ হয়েছে, নতুন যাত্রাপথ খুঁজতে হবে এবং নতুন যাত্রা শুরু করতে হবে, নয়া রাজনৈতিক মেরুকরণ করতে হবে। রাজনীতি, প্রতিরক্ষা নীতি, বিদেশ নীতি, দেশ পরিচালনার নীতি
পরিশেষে গণতন্ত্র 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 এবং জাতীয় ঐক্য এই পথে যেতে হবে। আজকে পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেনাপ্রধানের যে সতর্ক বাণী সেটি কি নতুন করে আমাদের সামনে প্রতিভাত হচ্ছে? আমার ধারণা সেনাপ্রধান যখন বলেছেন নিশ্চয়ই তার কাছে তো গোয়েন্দা তথ্য থাকে এবং সেই তথ্যের ভিত্তিতেই তিনি হয়তো এটা তো আমাদের সাধারণভাবে আমরা যারা বাইরে কাজ করি আমাদের তো এক ধরনের পারসেপশন তৈরি হচ্ছে বা আমরা সেভাবে কথাবার্তা বলছি, কিন্তু তার কাছে আরও ভেতরকার তথ্য নিশ্চয়ই ছিল বা আছে। তিনি তো সতর্ক করেছিলেন, তার যে সতর্ক বাণী সেটা আজকে মনে হচ্ছে যে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই প্রতিভাত হয়ে উঠেছে। এবং আজকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। যারা দেশপ্রেমিক, জাতীয়তাবাদী, গণতান্ত্রিক শক্তি, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন মুখে শুধু না, তাদের ঐক্য দরকার। এবং সৈনিক, জনতা ও রাজনৈতিক শক্তির ঐক্য দরকার। এই ঐক্য যে কোনো মূল্যে গড়ে তুলতে হবে এবং এটা গড়ে তুলতে না পারলে দেশের ভবিষ্যৎ ভয়াবহ বিপদের সামনে যাবে দেশটা। আর এখানে আমরা মনে হচ্ছে এই যে ভারতীয় মিডিয়ায় ব্যাপক আমাদের সমালোচনা, আমি কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি দেখেছি, পড়েছি, আমি ইন্টারেস্টেডও। তো ইন্ডিয়ান ফিলোসফি কিন্তু এটা ৬,০০০ বছর আগের লিটারেচার, বৈদিক লিটারেচার। এবং ইন্ডিয়ায় বৌদ্ধ ধর্ম আসছে বহু আগে, পৃথিবীতে ৩,০০০ ৩,৫০০ বছর আগে বৌদ্ধ ধর্ম এখানে আসে। এবং বৌদ্ধ ধর্মের মধ্য দিয়ে একটা জেগে ওঠে কৈবর্ত বিদ্রোহ। এটা আমার এলাকায় হয়েছিল, কৈবর্ত বিদ্রোহ। প্রথম পৃথিবীতে গরিব রাজ কায়েম হয়, সাধারণ মানুষের রাজত্ব কায়েম হয় মৎস্যায়ন যুগে, এই কৈবর্ত বিদ্রোহ। তো এই সব অসংখ্য ইতিহাস, আন্দোলন, সংগ্রাম, সেই তেভাগা আন্দোলন, হাতিখাদা আন্দোলন, তারপরে নাচল বিদ্রোহ, তারপরে শমশের গাজীর বিদ্রোহ, ঈসা খাঁর বিদ্রোহ, প্রতাপাদিত্যের বিদ্রোহ, এগুলো বহু বিদ্রোহ সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই জাতি গঠন হয়েছে। এই জাতি কোনোভাবেই ব্যর্থ হবে না। যারা মনে করছেন যে কোনো ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে একটা উলটপালট করে দিয়ে ক্ষমতাকে সংহত করবেন নিজেদের পক্ষে, এটা আমার মনে হয় সফল হবে না। আমাদের এখনই ভাবার সময় আসছে, এই মুহূর্তে সেনাবাহিনীকে বাদ দিয়ে জনতা নয়, আবার জনতাকে বাদ দিয়ে সেনাবাহিনী নয়, সেনাবাহিনীকে বাদ দিয়ে রাষ্ট্র নয়, রাষ্ট্রকে বাদ দিয়ে সেনাবাহিনী নয়। রাষ্ট্র রক্ষা সেনাবাহিনীর দায়িত্ব, জাতি রক্ষা সেনাবাহিনীর দায়িত্ব। ঠিক তেমনি রাষ্ট্রও তার সেনাবাহিনীকে তৈরি করবে, তাকে এগিয়ে দিবে। আমরা তো আমাদের এই জাতীয় সেনাবাহিনীর যে ভূমিকা, অতীতের যে ভূমিকাগুলো আমরা এগুলো দেখেছি, আমরা ভালোভাবেই দেখেছি এবং এই ইতিহাস হয়ে আছে, এই জাতির ইতিহাস হয়ে আছে। এই জাতিই জন্ম দিয়েছে স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই সেনাবাহিনী। আবার এই সেনাবাহিনীর জন্ম দিয়েছে জিয়াউর রহমান। একটা জিয়াউর রহমানের জন্ম হয়েছিল এই সেনাবাহিনীর মধ্য থেকেই। আমি আগেও বলেছি, এখনও বলছি, যে কেউ দেশের নেতৃত্ব নিতে পারেন। সাংবাদিকের মধ্যে থেকে আসতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মধ্যে থেকে আসতে পারেন, সেনাবাহিনীর মধ্যে থেকে আসতে পারেন, বা রাজনীতিকদের মধ্যে থেকে আসতে পারেন, ব্যবসায়ীর মধ্যে থেকেও আসতে পারেন। আমি মনে করি যে কোনো পেশা থেকেই একটা সঠিক নেতৃত্ব, জাতীয় ঐক্যের আওয়াজ তুলে, জাতীয় ঐক্যের স্লোগান সামনে রেখে সামনে আসতে পারেন। সে সময় হয়ে আসছে এবং সময় এখন বয়ে যাবে শেষে, এবং শেষে দেশটা ষড়যন্ত্রের চক্করে পড়বে। আমি যে খেলাগুলো দেখছি, চীন, ইন্ডিয়া, রাশিয়া, যে খেলাগুলো দেখছি, এই খেলাগুলোর মধ্যে আমরা পড়তে চাই না। বাংলাদেশে এই খেলায় পড়তে চায় না। এই বাংলাদেশকে রক্ষা করার জন্য কে দায়িত্ব নেবে? সেই মহানায়ক এগিয়ে আসুন, তাকে আমাদের দরকার। এখন জাতির প্রয়োজন, অতি প্রয়োজন যে জাতির। স্যার,
নাজমুল হাসান কলিমুল্লাহ, খুব ছোট্ট করে। দেখুন, আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আমি মনে করি হিজ জেন্টলম্যান পাই, এবং আপনার রাওয়াতে যে বক্তব্যটি তিনি প্রদান করেছেন কর্নেল হক মহোদয়ের ভাষায়, এটি একটা টার্গেট অডিয়েন্সকে সামনে রেখে করেছেন। মূলত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর যারা কর্মকর্তা তাদের উদ্দেশ্যে বলা। এভাবে বলে তিনি একটা সাফাই তৈরির চেষ্টা করেছেন, কিন্তু এটা আর ওই রাওয়ার চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটা গ্লোবাল অ্যাটেনশন লাভ করেছে, জাতীয় গণ্ডি ছাড়ি। এবং এর পরে যদি আমাদের যারা দেশটা অস্থিতিশীল করতে চান, যারা গৃহযুদ্ধ সংগঠিত করতে চান, তার মশলা বা খোরাক ছড়িয়ে দিতে চান, তাদের জন্যে আর কোনো ওয়ার্নিংয়ের প্রয়োজন হবে বলে আমি মনে করি না। তিনি পরিষ্কার ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। এবং একই জাতীয় কথা অনেক আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি বলেছেন, রাষ্ট্র বিপন্ন হতে পারে, আমরা যদি ব্যর্থ হই তাহলে রাষ্ট্র বিপন্ন হতে পারে। তো সুতরাং ওয়ার্নিংটা তো সবচেয়ে সংগঠিত যে শক্তি বাংলাদেশের ডিসিপ্লিন ফোর্স, তার যিনি পৌরোহিত্য করছেন তিনি যেমন জানান দিয়েছেন, বাংলাদেশের একমাত্র নোবেল লরেট তিনিও কিন্তু সেই কনসার্ন একই সুরে ব্যক্ত করেছেন। সুতরাং সাধু সাবধান। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং মিস্টার আলমগীর কবির অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। যে শব্দ বন্ধ দিয়ে বা বাক্য দিয়ে বা আলোচনাটা শেষ করলেন আমার এক অতিথি, সাধু সাবধান। বাংলাদেশ এমন একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা বিপন্ন, রাষ্ট্র বিপন্ন হতে পারে, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে, এবং দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমার অতিথিরাই বলছেন, আমি নিজে কিছু বলছি না। যে নতুন দল গঠিত হয়েছে, যারা জুলাই আগস্টের আন্দোলনে ছিলেন, তাদের কারো কারো নেতৃত্বে সেই দল এখন এলোপাথারি খেলছে, আমার আরেক অতিথি বলছিলেন, এবং তারা একটা আত্মঘাতী খেলায় মেতে উঠেছে। এবং তাদের এই খেলা, তাদের নতুন নতুন যে বয়ান তারা এখন হাজির করবার চেষ্টা করছেন, সেটার প্রেক্ষিতে কথাও তিনি বলছিলেন যে জুলাই আগস্টের যে আন্দোলনে সাধারণ জনগণ পার্টিসিপেট করলো, একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট, স্বতঃস্ফূর্ত আন্দোলন, হাজার হাজার তরুণ জীবন দিল, হাজার হাজার তরুণ এখনও হসপিটালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন। সেই আন্দোলনকে বিশ্লেষণ করবার এখন নতুন করে প্রয়োজন হয়ে পড়ছে। এবং সব মিলিয়ে ওনাদের যে আশঙ্কা, সেটা কোনোভাবেই আসলে বাস্তবে রূপ লাভ করুক সেটা আমরা কেউ চাই না, এবং তার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। এবং এই কথা আমাদের এক অতিথি বলছিলেন যে রাষ্ট্র, জনগণ এবং সেনাবাহিনী এক সূত্রে গাঁথা, একটাকে বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করা যাবে না। কাজেই সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে বিতর্কিত করবার যে চেষ্টা এবং রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে বিতর্কিত করবার যে চেষ্টা, সেটা নিঃসন্দেহে দেশের জন্য কল্যাণকর নয়। আমরা আশা করব যারা যে যার অবস্থান থেকে এই বিষয়গুলো বিবেচনার মধ্যে নেবেন, যার যেটুকু করবার সেটুকু করবার জন্য চেষ্টা করবেন। এবং এক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলো আরও বেশি সজাগ এবং সতর্ক। অবশ্যই নতুন দলের কথা কেউ বলছে না, কারণ এই দলটি এখন পর্যন্ত নিবন্ধিত আনুষ্ঠানিক স্বীকৃত রাজনৈতিক দলও নয়। বাংলাদেশের কনটেক্সটে বিবেচনা করলে প্রধান রাজনৈতিক দলগুলো এই বিষয়ে আরও বেশি সজাগ এবং সতর্ক হবেন, এটি আমাদের সকলের প্রত্যাশা। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।